সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে আমি স্বরচিত একটি ছোট গল্প পাঠ করছি। আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের পরশপাথর সম সম্পদ, আমাদের স্বাধীনতা অবলম্বনে স্বাধীনতা অর্জন করতে গিয়ে বীর বাঙালি জওয়ানেরা যে কি পরিস্থিতির সম্মুখীন হয়েছিল সেই সংক্রান্ত একটি ছোট গল্প। গল্পটির শিরোনাম পেন্নাই উপাখ্যান। গত 11/12/2020 ইংরেজি শুক্রবার দৈনিক জায়জাইদিন পত্রিকার সাহিত্য কলামে ছোট গল্পটি ছাপা হয়েছিল। সেই গল্পটি আপনাদের শোনাবার প্রচেষ্টা করতেছি। ছোট গল্প পেন্নাই উপাখ্যান। ও মোতালেবের বাপ, আমিরাবাদের ফজলুর কথা মনে আসেনি তোমার? চোখ ফানাবারা হয়ে ওঠে বাংলিয়ার, চেহারায় ভয় জড়িত থাকে সে ছাপ, আর নিমিষেই ওর প্রবীণ ভাস্করা চামড়ার বলি রেখায় তপ্ত ঘাম জমাট বাঁধতে থাকে। নিজের অজান্তে বারুমিয়ার হাত ফসকে মাটিতে পড়ে যায় বাতাসে দিয়ে। হে কথা আর মনে কইর না মুসাফির, 2 দিন আগেও খোয়াবে ফজদুরে দেখা আমি চিকুর মাইরা ঘুম থেকে জায়গা উঠছিলাম। কোন কি আপনি? হ মুসাফির, বিশ্বাস না করলে মোতালেবের মায়ের জিগাইয়া দেখো। মোতালেবের মাই তো শোয়া থেকে লাভ দিয়ে উইঠা আমাকে জড়াইয়া দুইটা কইছে, আবারও ফজদুরে খোয়াবে দেখছো? অবাক হয়ে উঠে মুসাফির, আশ্চর্য, মোতালেবের মা কেমনে জানলো আপনি যে ফজদুরে খোয়াকে দেখছেন? আগেও এমন বহুবার হয়েছে মুসাফির। হরিপুরে তমিজুদ্দিন মুন্সি না থাকলে এই দিন তো আমারও ফজদুর দশা হইত। বুড়ো কুচকে তাকিয়ে থাকে মুসাফির। ঠিক বুঝলাম না আপনার কথা। বুঝবা কেমনে? এই দিন যদি তুমি লগে থাকতা তৈলে বুঝতা মিয়াবাড়ির সুলেমান মিয়া ছিল। হ্যাঁ কইতে পারবো কি জাহান নাম 2 নয়নে দেখছিলাম। ওই কথা মুখে কইয়া বুঝান যাইব না মুসাফির। ও, আমি তো তখন আমার মামার বাড়ি মির্জানগরে ছিলাম। মিলিটারির ভয়ে মা আমাকে মামার বাড়ির গোয়াল করে নিয়ে লুকিয়ে রেখেছিল। আসলে কি হয়েছিল হুজুর, এক এক লোকের মুখে এক এক রকমের ঘটনা শুনি। আসল ঘটনাটা একবার আমারে খুলে বলুন তো মোতালেবের বাপ। আগে 2 গ্লাস পানি খেয়ে লই মুসাফির। ফজলুর কথা মনে হইলে আমার কলিজার পানি শুকিয়ে যায়। কোন কি মোতালেবের বাপ? হ, বিশ্বাস না হইলে শোনো। কিন্তু আমি তো আইছি আপনার বাগান পরিষ্কারের কাজ করতে। ওই ঘটনা বলতে গেলে আপনার কামের ক্ষতি হইব না। আজ কামের কথা বাদ দিন, আগে আমিরাবাদের ফজলুর কথা শুনি। যেই ফজলুর কথা এলাকার মানুষের মুখে মুখে। আমার বাবাও ওই ফজলুর অনেক গল্প করতেন। তখন ভাদ্রের প্রখর রোদ পড়েছিল। বর্ষার পানি বাড়ির উঠোন ছুঁই ছুঁই, অথচ ঢেউ নেই। কি এক স্তব্ধতা যেন জলে স্থলে। হরিপুর মিয়াবাড়ির সুলেমান মিয়া আমার নৌকায় বৈশা গৌরপুর বাজারে যাইতেছিল। রবিবার গৌরপুর হাটবার। হাটের দিন গৌরপুর পশ্চিম বাজারে হানিফার 4 দোকানে সুলেমান মিয়ার আড্ডা দেওয়ার অভ্যাস কয়েক যুগের।
সেদিন অবশ্যই ওনার স্ত্রী ওনাকে বাড়ি থেকে যেতে নিষেধ করেছিল, কিন্তু মিয়া বাড়ির পুরুষরা কি আর স্ত্রীর আবেদন নিবেদন আমলে নেয়? স্থির জলে ভাসমান শাপলা, কলমি ও শালুক পানার উপর দিয়ে তরতর করে নৌকা চলেছে পেন্নাইয়ের দিকে। আমিরাবাদ, হরিপুর সহ আশপাশের কয়েক গ্রামের লোক গৌরপুর যেতে গিয়ে পেন্নাই ব্রিজের কাছে নৌকা বিহাট। মধ্য বিলে নৌকাটি থাকতে বিশ্বরোডের দিকে চমক রাঙা চাউনিতে তাকিয়ে থাকে সুলেমান মিয়া। ফিসফিস কণ্ঠে বলে, ও বারু মিয়া, দেখো তো বিশ্বরোড দিয়ে দলে দলে ওরা কারা যাইতেছে, মুক্তিবাহিনী নাকি মিলিটারি? কপালে হাত ঠেকিয়ে কুজু হয়ে তাকিয়ে বয়ার্ত কণ্ঠে বিড় বিড় করে বারু মিয়া, আমার সন্দেহ লাগতেছে মিয়া ভাই, আর সামনে না গিয়া গ্রামের দিকে ফিরে যাই। কি কোন আপনি? খিলখিল স্বরে হেসে উঠে সুলেমান, আরে বারু, তোমার যদি জ্ঞান থাকতো তুমি তো এতদিনে বিমান চালাইতা। হরিপুরের সুলেমান মিয়াকে সালাম দেয় না এমন লোক খুঁজতে হতো, কয়জন পাইবা? লগিটা গুটিয়ে সুলেমান মিয়ার সামনে এসে কিছুটা কাতর হয়ে পড়ে বারু মিয়া, তা তো জানি আপনি কি রাজাকারের লোক, দেশ স্বাধীন হোক আপনি কি চান না? হওয়ার চাইতে না হওয়াই ভালো। মুসলমান মুসলমান ভাই ভাই, মরার পর একলগে হাসর হইব। এরপরও কেউ আমার শত্রু না, স্বাধীন হইলে বালা, না হইলে আরো বেশি বালা। কথা কম কো বারু, নৌকা সামনে নিয়ে যাও। মিয়াবাড়ির লোকজন তাহলে স্বাধীন দেশ চায় না, এই ভেবে চট করে বারু বলে, যদি মুক্তিবাহিনীর সামনে পড়ে যাই, মুক্তিবাহিনীরা আমার আরো আগে চালান দে, জানো তুমি? দুই তীরে আমার দুই পা, যেইটা দিবে ওইটাই আমার। মূর্খ কোথাকার, এত সব বুঝবে না তুমি? বিশ্বরোডের কাছাকাছি যাবার আগেই টহলরত কয়েকজন পাক সেনার নজরে পড়ে বারু মিয়ার নৌকাটি। দুজন সৈন্য নৌকার দিকে রাইফেল তাক করতে দেখেই বারু মিয়া চিৎকার করে ওঠে, মিয়া ভাই, মহিলা গেলাম বুঝি। ঘর বাকিয়ে বারু মিয়ার দিকে তাকায় সুলেমান মিয়া, অস্পষ্ট স্বরে কেঁদে উঠে বারু মিয়া, মিলিটারি মিয়া ভাই। চোখ রাঙিয়ে বিশ্বরোডের দিকে তাকায় সুলেমান মিয়া। মিলিটারি দেখেই বসা থেকে উঠে দাঁড়ানোর সময় ওনার গলা থেকে পাগড়িটা খসে পড়ে পাটাতনের উপর। মাথার টুপিটা ঠিক মতন বসিয়ে দু হাত উপরে উঠিয়ে জোরে জোরে হাঁটতে থাকে সুলেমান মিয়া, হুজুর, আমরা সাচ্চা মুসলমান, আমরা সুন্নি মুসলমান, পাকিস্তান জিন্দাবাদ। একজন সেনা রাইফেল তাক করিয়ে বলতে থাকে, এদার আও, এদার আও। জমি জিরাতের কমতি না থাকলেও মিয়া বাড়ির লোকদের শিক্ষার যথেষ্ট কমতি ছিল। সুলেমান মিয়া উর্দু বলতে না পারলেও কিছুটা বুঝতেন। ওয়াজ মাহফিলে মৌলবীদের কণ্ঠে উর্দু সামা ও ফার্সি গজল শুনে খুবই আনন্দ পেতেন সুলেমান মিয়া। জৈনপুরে মাওলানার কণ্ঠে শোনা একটি ফার্সি গজলের দু একটি চরণ তিনি মুখস্থ করে গেছিলেন। গার খেজের দর বাহারে কিস্তি রাতে কা সব দরস্তি দর্শে কাস্তে খেজের হাত। বারু মিয়ার দিকে তাকিয়ে ধমকে উঠে সুলেমান মিয়া, জলদি হুজুরদের সামনে গিয়ে নৌকা বিরাও, এরপর সালাম দাও বারু মিয়া, নইলে বাঁচার কোনো রাস্তাই নাই। বয়স 55 পেরিয়ে গেলেও অনেক চেষ্টা করেও বেচারা বারু মিয়ার স্ত্রী নবীর সুন্নত দাঁড়িয়ে রাখাতে পারেনি বারু মিয়াকে। কিন্তু 2-1 সপ্তাহ আগে দাড়ি না রেখে আর পারেনি। স্ত্রী বলেছে, ওকে দাড়ি মুসলমানের চিহ্ন, আর দাড়ি থাকলে পাক সেনারা মারে না। কিন্তু এই 2-1 সপ্তাহে বারু মিয়ার পাকা দাড়ির দৈর্ঘ্যতা
এমন পর্যায়ে এসেছে যে হঠাৎ দেখে বুঝার উপায় নেই যে বারু কি আসলে হিন্দু নাকি মুসলমান। এছাড়াও সে এখনো শার্ট, গেঞ্জি, লুঙ্গি এগুলো পরে থাকে, কোনদিন পাঞ্জাবি করেনি। ভয়ে ক্ষীণকণ্ঠে আল্লাহ রসুলের নাম জপতে থাকে সুলেমান মিয়া। আর বারু মিয়ার চেহারায় তাকিয়ে বিটকিট শব্দে দাঁত কর্মর করে ওঠে। আল্লাহ রসুলের নাম জপ বারু মিয়া, কলমা জানুনি, তোমার দেখা তো হিন্দু না মুসলমান বুঝারই উপায় নেই। কতবার কইলাম দাড়ি রেখা দাও, দাড়ি রেখা দাও, দাড়ি নবীর সুন্নত, একটা সুন্নত জিন্দা করতে পারলেই দিনে হিসেবে জান্নাত, কথাই হল না। এখন কি বিপদেই না পড়লাম। ক্ষীণকায় বারু মিয়ার মুখটা শরীরের তুলনায় কিছুটা ছোট। বিগত কয়েকদিন বয়সের দাড়িগুলো গালে অপুষ্টিতে পৃষ্ঠ চামড়ার উপর খাড়া হয়ে দাঁড়িয়েছে। মুস্কি হেসে বারু বলে, দাড়ি নিয়ে আপনি চিন্তা করেন না মিয়া ভাই, আমরা তো খতনা করাইছি। ধমকে উঠে সুলেমান মিয়া, কথা কম গো বারু। গৌরপুর মোড়ের কিছুটা পূর্ব দিকে চেন্নাই ব্রিজের পাশে যেন কসাইখানা বসেছিল সেদিন। খালের পাড়ের একাধিক ভাঙকারে যুদ্ধরত প্রায় 13 জন মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা করে শান্ত হয়নি হারামজাদারা। ব্রু কুসকে উঠে মুসাফির বলেন, কি মোতালেবের বাপ? হ মুসাফির, এরপর কি হয়েছে জানো? না, কিভাবে জানবো? তখন তো আমি ছোট, আবার ছিলাম আমার মামার বাড়িতে। ক্রুদ্ধ হয়ে ওঠে বারু মিয়া। বেয়নেট চিনো? বেয়নেট? হা করে তাকিয়ে দিতে মুসাফির, দেখিনি, তবে নাম শুনেছি। চিনবা কেমনে? যুদ্ধের সময় তো ডরে মামার বাড়ি গিয়া পলাইয়া রইছ, অথচ তোমার সাথে তো ভাই জান প্রাণ দিয়া দেশের লেগে যুদ্ধ করছে। একটু পানি খেয়ে লই, গলাটা একেবারে শুকিয়ে গেছে। প্লাস্টিকের জগের ঢাকনা খুলে হা করে গলায় ঢেলে দিতে থাকে জল। পানি পান করে দীর্ঘশ্বাস ফেলে বারু মিয়া। ব্রিজের এপারে লাইন ধরে দাঁড় করানো হয়েছে বহু লোককে। সাময়িক আনুষ্ঠানিকতা শেষ করেই ব্রাশ ফায়ারে ওদের হত্যা করা হবে। ভয়ে কেঁদে উঠে বারু মিয়া। সুলেমান মিয়াকে ডেকে বলে, আপনারা কইলেন হক বলে আপনাদের চিনি কই? দাঁত কটমট করে উঠে সুলেমান, কলমা শাহাদাত পর বেটা, তোর লাগেই আমি বিপদে পড়েছি। কতবার কইলাম দাড়ি রাখ, তরে হিন্দু মনে করি আমার ওলইয়েছি। বারু মিয়াকে নড়াচড়া করতে দেখে একজন পাক সেনা ধমকে উঠে, চুপ কর বাদশাহ বাঙালি, পেট দিকা বাঙালি, মৃত্যুর জন্য প্রস্তুত হ। হঠাৎ দূর থেকে তমুজুদ্দিন রাজাকারের দৃষ্টি পড়ে সুলেমান মিয়ার উপর। কয়েক থানার রাজাকারদের প্রধান নেতা তমুজুদ্দিন মুন্সি, তার নির্দেশেই মোহাম্মদ আব্দুল করিম, দাউদকান্দির মমতাজ শিকদার, ইলিয়টগঞ্জের করিম মাস্টার সহ সকল রাজাকার কাজ করত। পেছন দিক দিয়ে এসে সুলেমান মিয়ার কাঁধের উপর হাত রাখে তমুজুদ্দিন মুন্সি। তুমি হরিপুরের আকবর আলী মিয়ার ছেলে সুলেমান মিয়া না? ভয়ে শিউরে উঠে সুলেমান, হ, আমার ছাইরা দেন, আমি খাঁটি মুসলমান। মুসলমান মুসলমান ভাই ভাই, মরার পর এক লোকে হাসল নিব। খেল খেলিয়ে এসে উঠে তমুজুদ্দিন, তুমি ডরাইও না বেটা সুলেমান, তোমার বাপ তো আমাকে দলই সমর্থক ছিল। মরার আগে দেখা হইলেই তো পাকিস্তানের সেবা করিস বেটা, ভারতের না। পেছন থেকে বারু মিয়া এসে তমুজুদ্দিনের পা জড়িয়ে ধরে, আমিও মিয়া বাড়ির লোক, আমার ঘোষণাও দিয়ে সুলেমান মিয়া ভাইরে লই আইছি। আঙ্গুলের ইশারা পেয়ে সুলেমান মিয়া বারুকে সঙ্গে নিয়ে ছুট লাগায় তমুজুদ্দিনের পিছু পিছু। ফোর্স কমান্ডারের সামনে গিয়ে দাঁড়াবার আগেই আমিরাবাদের ফোর্স এসে তমুজুদ্দিনের পা চেপে ধরে, হুজুর, আমার বউ শিরিনদের ছেড়ে দিতে কোন, আপনি কইলেই ছেড়ে দিব।
আমার বাপ ও আপনার আত্মীয়, আপনি কইলেই ছেড়ে দিব। হুজুর দয়া করেন। অবাগার করুন আর থেকে লাথি মেরে দূরে সরিয়ে দিলেন তমিজুদ্দিন। আমি দয়া করো মেরে কে রে? দয়ার মালিক তো আল্লাহ, তোরে তো গরিমতের বাপ দেয়ার কোন বিধান নাই। ফোর্স কমান্ডারের সামনে গিয়ে আত্মীয় বলে পরিচয় দিয়ে সুলেমান মিয়া ও বারুকে ছাড়িয়ে নিয়ে যায় তমিজুদ্দিন। মুক্তি পেয়ে সুলেমান মিয়া ও বারুকে চলে যেতে দেখে দৌড়ে ছুটে গিয়ে ফোর্স কমান্ডারের পা জড়িয়ে ধরে ফজলু, আমার শিরিনকে ছাইরা দেন হুজুর, আমার লেগে শিরিন বাপ মা সব ছাড়ছে, শিরিনকে ছাইরা আমি বাঁচতে পারবো না। তমিজুদ্দিনের মতো কমান্ডারও একই ভঙ্গিতে লাথি মেরে ফেলে দেয় ফজলুকে। মাটি থেকে উঠে আবারও গিয়ে কমান্ডারের পা চেপে ধরে ফজলু, আমার শিরিনকে ছেড়ে দেন হুজুর। লাথি খেয়েও বারবার কমান্ডারের পা চেপে ধরতে দেখে ফোর্স কমান্ডার রেগে তিরবিরিয়ে উঠে, শুট হিম। মাটি থেকে লাফ দিয়ে উঠে কমান্ডারের টুটি চেপে ধরে ফজলু। জবরদস্তি করতে করতে একসময় কমান্ডারের গলায় ডান হাত পিছিয়ে এমন ভাবে চেপে ধরেছে ফজলু, প্রতিহত করার কোনো সুযোগই পায়নি কমান্ডার। গলা চেপে ধরে হাত দিতে থেকে ফজলু, খান কি মাগিরপুর 10-12 গ্রামে এমন কোন কুস্তিগির আছে রে আমিরাবাদের এই ফজলুর পিঠ মাটিতে লাগাইতে পারছে কোনদিন? দ্রুত দুজন সেনা এসে ফজলু মিয়ার দিকে রাইফেল তাক করে গুলি করতে উদ্যত হয়। দস্তাদস্তির মাঝে হঠাৎ টার্গেট মিস হয়ে যদি কমান্ডারের গায়ে গুলি লাগে, সেই আশঙ্কায় গুলি না করে ফজলুর পিঠে বেয়নেট বসিয়ে দেয় পাক সেনা। বেয়নেটের খোঁচায় ফজলুর পিঠের মাংস তুলে ফেলে আর তো চিৎকার করে ফোর্স কমান্ডারকে ছেড়ে শোয়া থেকে উঠে রাইফেলধারী সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ে ফজলু। কিন্তু ওদের কাছে যাওয়ার আগেই রাইফেল থেকে বজ্রবৎ বুলেট দিয়ে ফজলুর মাথা, বুক ও পেট ঝাঁঝরা করে দেয়। ওখানেই মৃত্যুর কুলে ঢলে পড়ে ফজলু। কিন্তু মরেও নিস্তার নেই হতবাকা ফজলু। মাটি থেকে উঠে ধুলুমাখা শরীরে ফোর্স কমান্ডার মৃত প্রায় ফজলুর গায়ে সজোরে একের পর এক লাথি মারতে থাকে। খুব রাগান্বিত হয়ে এক সেনার হাত থেকে রাইফেল ছিনিয়ে এনে ফজলুর শরীরে রাইফেলের যতগুলি ছিল সবগুলো গুলি বিদ্ধ করার পর বেয়নেটের খোঁচায় ওর পেট ছেড়ে নাড়িগুলি বের করে দেবে। কত নিষ্ঠুর হতে পারে পাক সেনারা, না দেখলে কেউ বিশ্বাস করবে না। সুলেমান মিয়া ডরে কাঁপা কাঁপা শুনে কলমা শাহাদাত পড়তে থাকে আর দৌড়াতে থাকে। অনুমতি ব্রিজটা পার হয়ে নৌকায় গিয়ে ওঠে সুলেমান মিয়া। বারু, আর পিছনের দিকে তাকাইস না, জলদি নৌকা ছাড়। সজোরে নৌকা বেয়ে অল্প দূর যেতে না যেতে একাধিক ব্রাশ ফায়ারের আওয়াজে পেন্নাইয়ের মাটি কেঁপে উঠে, রক্তে লাল হয়ে উঠে পেন্নাই ব্রিজ সংলগ্ন আশপাশ বিশ্বরোড। পেন্নাই ব্রিজের আশপাশের মাটি যেন শহীদের তাজা রক্তের বার বহনে অক্ষম হয়ে পানিতে ঠেলে দেয়, আর খালের নীল স্রোতে শহীদ রক্তের ধেয়ে উঠেছিল বিজয়ের বাদ্যবাজি। ভয়ে আটকে উঠে বুকে ছুটু ছিটিয়ে দ্রুত সামনের দিকে এগিয়ে যাবার জন্য লগি হাতে এগিয়ে যাচ্ছে বারু মিয়া। গতিকে আরো ত্বরান্বিত করার জন্য বসা থেকে উঠে বইটা হাতে নিয়ে নৌকার সামনের মাথায় দিয়ে জোরে জোরে কাঁপাতে থাকে খোদ সুলেমান মিয়া। তখন একটি ব্যতীত দিনের বিষণ্ণ বিদায় বেলা। অবসন্ন সূর্য একটি রক্তাক্ত দিনের ইতি টানতে গিয়ে বারবার পিছনে ফিরে তাকায়। বারবার তাকায় পেন্নাইয়ের বাংকারে গুলিবিদ্ধ শহীদ বীর বাঙালির দিকে। সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ারে নিহত বাঙালি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা লাশের স্তূপে
স্ত্রীকে বাঁচাতে গিয়ে মরে পড়ে থাকা আমিরাবাদের ফজলুর দিকে। ভেওলেটের কোচায় ব্যাগ পেরে বেরিয়ে পড়া ওর এলোমেলো নারী বুড়ির দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে সূর্য অস্তমিত হয়ে। ধন্যবাদ সবাইকে।